কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা ক্র্যাশ কোর্সের ডে 16-এ রয়েছি, যেখানে আমরা ক্লাস 12 চ্যাপ্টার 1 রিপ্রোডাকশন ইন অর্গানিজমস বা সজীব বস্তুতে জনন ক্রিয়ার সেকেন্ড টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। চলো, তো আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের আজকে আমরা পেজ 7-8 পড়ব। দেখা যাক কি আছে এতে। ওকে, তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা আগের দিন শুরু করেছিলাম। তাতে আমরা দেখেছিলাম যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাকচুয়ালি কি। আসেক্সুয়াল রিপ্রোডাকশনের দুটো মেইন ফিচার রয়েছে, দুটো মূল বৈশিষ্ট্য রয়েছে, যাতে আমরা দেখেছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয় না। এখানে একটাই প্যারেন্ট, সিঙ্গেল প্যারেন্ট এখানে ইনভলভ থাকে, আর তার সাথে আরেকটা কি হয়, আর হয় হচ্ছে এদের কোনো গ্যামেটের ফিউশন হয় না, মানে তোমার কোনো জনন কোষ মানে এগ বা স্পার্ম, ডিম্বাণু শুক্রাণু, এদের ফিউশন বা মিলন হয় না, তাই তো। তো এই দুটো আমরা কিন্তু দেখেছিলাম আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফিচার বা বলতে পারো বৈশিষ্ট্য। এখন আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এখানে একটা কথা লেখা থাকে যে ফানজাইতে আর যারা সিম্পল প্লান্টস রয়েছে, যেমন ধরো অ্যালগিতে, এদের ক্ষেত্রে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। তো অ্যাকচুয়ালি আমি কেন এই লাইনটাকে হাইলাইট করিনি, যেটা বাংলাতে বলেছে দেখো, ছত্রাক, শৈবাল এদের মতন সরল, শৈবালের মতন সরল উদ্ভিদগুলো বা ছত্রাক, এদের মধ্যে অযৌন জনন হয়। কিন্তু কেন আমি এই লাইনটা মানে হাইলাইট করিনি, তার কারণ হচ্ছে এটা যে খুব ঠিক কথা তা কিন্তু নয়। কারণ সিম্পল প্লান্ট বলতে অ্যালগি বোঝাচ্ছে ঠিকই, কিন্তু অনেক হায়ার প্লান্টেও কিন্তু তোমার এই আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। মানে এরকম নয় যে সবসময় সরল উদ্ভিদে হয়, জটিল উদ্ভিদের ক্ষেত্রে হায়ার প্লান্টসেও কিন্তু তুমি আসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাবে। সেক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়, তো অঙ্গজ জনন হয়। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জননও কিন্তু এক রকমের আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো সেই জন্য আমরা কিভাবে এই কথাটা বলতে পারি যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন শুধুমাত্রই লোয়ার বা সিম্পল প্লান্টে হয়, এই কথাটা ঠিক না। তাই জন্য আমি এটা হাইলাইট করিনি। তো এখানে কিছু এক্সাম্পল দিয়েছে আসেক্সুয়াল রিপ্রোডাকশনে, যেমন ধরো জুস্পোরের কথা বলেছে। তো জুস্পোর অ্যাকচুয়ালি কোথায় তুমি দেখতে পাবে? জুস্পোর তুমি দেখতে পাবে হচ্ছে অ্যালগিতে। অ্যালগিতে জুস্পোর দেখা যায়, ঠিক আছে। তো জুস্পোরগুলো কীরকম হয় দেখো, কোথায় আঁকি, এখানটায় আঁকি। এখানে আগে একটা এক্সাম্পল দিয়েছে, দেখে নাও, এটা ক্ল্যামাইডোমোনাস। এই যে এটা না, ক্ল্যামাইডোমোনাস তার ছবি দিয়েছে। তো এই ক্ল্যামাইডোমোনাসটার এটা একটা অ্যালগি, শৈবাল, ঠিক আছে। ওকে, তো এই শৈবালটা তোমার জুস্পোর তৈরি করেছে। এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে জুস্পোর, এগুলো তৈরি করেছে। তো এই জুস্পোর্সের দেখছো এরকম এরকম দুটো সুর রয়েছে। তো এই সুরগুলো কিছুই না, সুরগুলো হচ্ছে ফ্ল্যাজেলা, ঠিক আছে। তো এই জন্যই বলেছি যে মাইক্রোস্কোপিক মোটাইল স্ট্রাকচার, চলরেণু, জুস্পোরকে আমরা চলরেণুও বলি, যেগুলো আণুবীক্ষণিকভাবে, আর এরা সচল গঠন। কারণ যখনই কারোর ফ্ল্যাজেলা থাকবে, সুর থাকবে, তার মানেই তো তারা চলতে পারবে, তাই না, মুভ করতে পারবে। তো এই জন্য এদেরকে চলরেণু বলে, আর এরা আণুবীক্ষণিক। তো এখানে দেখো, ধরো আমি একটা ছবি আঁকি এখানে। তো চলো এখানে আমরা একটু ভালো করে দেখি যে কিভাবে এই তোমার ক্ল্যামাইডোমোনাস কিভাবে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, সেটা একটু ভালোভাবে আমরা দেখি। তো দেখো এখানে রয়েছে একটা ক্ল্যামাইডোমোনাস, এটা হচ্ছে অ্যালগি, তাই তো। আচ্ছা, এবার কথাটা হলো যে এই ক্ল্যামাইডোমোনাস এককোষী হয়, সিঙ্গেল সেলড। এরা এককোষী সিঙ্গেল সেলড অ্যালগি হয়, ঠিক আছে। তো এই ক্ল্যামাইডোমোনাসটার ইচ্ছে হলো আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করব। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। এবার এই যে সিঙ্গেল সেল ক্ল্যামাইডোমোনাস, এটার প্লয়েডি লেভেল কি হবে, মানে এটা হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? তো প্রথম কথা হচ্ছে এটা হ্যাপ্লয়েড হয়, ঠিক আছে। হ্যাপ্লয়েড হয় মানে একটা ক্রোমোজোম একটা করেই রয়েছে প্রত্যেকটা সেলে, পেয়ারে নেই, তাই এটাকে হ্যাপ্লয়েড বলে।
তো হ্যাপ্লয়েড যখন আছে তো তার মধ্যে যে কোষ বিভাজন বা সেল ডিভিশন হতে পারে সেটা সবসময় কি হবে, সেটা সবসময় হবে হচ্ছে মাইটোসিস। কারণ মাইটোসিসে আমরা জানি ক্রোমোজোম নাম্বার কিন্তু সেম থাকে অপত্য কোষ আর যে পেরেন্ট কোষ দুজনের মধ্যে। কিন্তু যদি মিওসিস হয়ে যায় তাহলে তো ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। তো এখানে রয়েছে এন, তো এন এর আর তুমি কি হাফ করবে, তাই জন্য এদের সবসময় মাইটোসিস হবে। তো মাইটোসিস হয়ে ক্লামাইডোমোনাসটার মধ্যে তৈরি হবে এরকম কিছু স্পোর, যেগুলোকে আমরা জুস্পোর্স বলছি। কিভাবে হয়, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এভাবে মাইটোসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এরকম অনেক অনেক জুস্পোর তৈরি হবে। ঠিক আছে, আর এখন এই জুস্পোরগুলো এই যে একটা সিঙ্গেল সেল বা এককোষী একটা ক্লামাইডোমোনাস বা অ্যালগির মধ্যে রয়েছে, এই স্ট্রাকচারটাকে তুমি এখন কি বলতে পারো, এটাকে তুমি এখন বলতে পারো জুস্পোরানজিয়া। তো এরকম বেশ অনেকগুলো জুস্পোর তৈরি হওয়ার পরে কি হবে জানো, এই যে মূল যে অ্যালগির বডিটা বা বলতে পারো মূল যে পেরেন্ট সেলটা সেটা ফেটে যাবে। তো সেটাকে তুমি ফাটিয়ে দাও, সেটা ফেটে গেলে কি হবে, এই যে স্পোরগুলো ছিল না এরা বাইরে বেরিয়ে আসবে। তো জুস্পোর্সগুলো কি হবে, এখন বাইরে বেরিয়ে এলো। তারপর কি হবে বলতো, এই এক একটা জুস্পোর ম্যাচিওর হবে, আর ম্যাচিওর হয়ে এদের তৈরি হবে প্রত্যেকের দুটো করে ফ্ল্যাজেলা। তো দেখো ফ্ল্যাজেলা ফর্মেশন হয়েছে, জুস্পোরে ফ্ল্যাজেলা ফর্মেশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এই জুস্পোরগুলোর প্লয়েডি লেভেল কি সেটা তোমরা এখন জানো, সবাই এনই হবে, কারণ মাইটোসিস হলে তো ক্রোমোজোম নাম্বার সেম থাকে। তো মাদার সেলেরও ছিল এন, মাইটোসিস হয়েছে তো প্রত্যেকেই এরা এন। এবারে এক একটা যে ম্যাচিওর জুস্পোর হলো, এদের এক একটা থেকে কিন্তু আবার তৈরি হবে কি, একটা অ্যাডাল্ট ক্লামাইডোমোনাস। বোঝা গেল? তো এইভাবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে হচ্ছে কিছু অ্যালগি। ঠিক আছে, যেটা আমরা এখানে এক্সাম্পল ক্লামাইডোমোনাস পেলাম। নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়েছে দেখো কনিডিয়া। এই কনিডিয়া ফাঙ্গাসের মধ্যে কিভাবে তৈরি হয় সেটা অলরেডি আগে একটা লেকচারে আমি বলেছিলাম, ফাঙ্গাসে বলেছিলাম ক্লাস 11-এর লেকচারে। তো ঠিক আছে, তবুও এখানে আমরা একবার দেখব। তো ধরো এটা ছিল একটা ফাঙ্গাসের বডি, ঠিক আছে, তো এটা একটা ফাঙ্গাসের বডি। এবার এই ফাঙ্গাসটা আর এই কনিডিয়া ফর্মেশন মেনলি অ্যাসকোমাইসিটিস গ্রুপে হয়, অ্যাসকোমাইসিটিস গ্রুপে হয়। ঠিক আছে, কিন্তু ফাঙ্গাসটা জেনারেলি এই তোমার নানা রকমভাবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, নানা রকমভাবে স্পোর তৈরি করে। তো এখানে আমরা এক্সাম্পলটা অ্যাসকোমাইসিটিস গ্রুপেই দেখছি, কারণ তোমাদের এনসিইআরটিতে স্পেসিফিক্যালি এখানে কনিডিয়া মেনশন করে দিয়েছে। তো এই কনিডিয়া ছাড়া বাকি যেভাবে ফাঙ্গাসরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে সেটা তো আমি অলরেডি পড়িয়ে দিয়েছি ক্লাস 11-এর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ফাঙ্গাসে, তো সেটা তোমরা ওখানে একবার দেখে নিতে পারো। তো এই যে অ্যাসকোমাইসিটিস গ্রুপের এই ফাঙ্গাসটা, এটা কিন্তু একটা হ্যাপ্লয়েড ফাঙ্গাস, মানে মূল বডিটা রয়েছে এন। তো ওর মনে হলো আমিও বেশ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করব, জন্ম দেব নতুন ফাঙ্গাসের। তো ও কি করবে, ওর বডিতে এরকম তৈরি করবে বেশ কিছু অ্যাসেক্সুয়াল স্পোর। এই অ্যাসেক্সুয়াল স্পোরগুলোকে কি বলে, এক একটা স্পোরকে বলে কনিডিয়া। তো এই স্পোর তৈরি হয় কিভাবে, দেখো মূল বডি এন ছিল, তাহলে এটাকে মাইটোসিসই হতে হবে, মিওসিস তো এন এর হতে পারে না। তো মাইটোসিস হয়ে যে কনিডিয়া তৈরি হলো, প্রত্যেকে এক একটা এনওয়ালাই কনিডিয়া হবে, এনওয়ালাই অ্যাসেক্সুয়াল স্পোর তৈরি হবে। এরা কি করবে, এই যে মূল বডিটা ছিল তার থেকে পকাত করে বেরিয়ে আসবে, বেরিয়ে এলো। এবার এরা কি করবে, এই একটা সেল একটা স্পোর কি করবে, অনেক অনেক মাইটোসিস করে 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 দেখো একটা বড় ফাঙ্গাসের বডি তৈরি করবে। তাহলে একটা অ্যাডাল্ট ফাঙ্গাস তৈরি হবে। তো এই প্রসেসটাকে আমরা কি বলছি, এই প্রসেসটাকে আমরা বলছি জার্মিনেশন। জার্মিনেশন মানে কি, যখন তোমার এই একটা কনিডিয়া মূল ফাঙ্গাস বডির থেকে
বেরিয়ে এলো, বেরিয়ে এসে সে যখন অনেক অনেক মাইটোসিস করে 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 তার মানে একটা স্পোর বা একটা কনিডিয়া যখন একটা এরকম অ্যাডাল্ট ফাঙ্গাসের জন্ম দিল, তাহলে এটাই হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এক রকমের। তো এটাও আমরা এখানে দেখতে পেলাম। আচ্ছা, নেক্সট দেখো আর কি এক্সাম্পল আছে। আর এক্সাম্পল আছে এই যে গতে দিয়েছে হাইড্রা। এখানে হাইড্রার বডি থেকে এরকম কোরক তৈরি হয়। কোরককে কি বলে ইংলিশে? বলে বার্ড, তাই তো? বাংলায় কোরকও বলে, মুকুলও বলে, আর ইংলিশেতে বলে হচ্ছে বার্ড। তো এটা কিভাবে ফর্ম হয়? এটা হচ্ছে হাইড্রা। হাইড্রায় কিভাবে বার্ড ফর্ম হয় দেখো। ধরো তোমার কাছে রয়েছে এটা একটা হাইড্রা। হাইড্রা এগুলো কি বলতো? এগুলো হচ্ছে টেন্টাকেল। টেন্টাকেলস মানে হচ্ছে হাইড্রার শুঁড়, ঠিক আছে? এবার এই হাইড্রার বডিতে একটা পার্ট এরকম ফুলে গেল। এই যে একটা পার্ট এরকম ফুলে গেল, এটা হঠাৎ করে কি করে ফুলে যায় জানো? কারণ এই যে স্পেসিফিক পার্টটা আছে না, এই পার্টটায় হঠাৎ করে অনেক কোষ বিভাজন হতে থাকে, সেল ডিভিশন হতে থাকে, মাইটোসিস এই জায়গাটায় হতে থাকে, ঠিক আছে? এই একটা পার্টিকুলার জায়গায়। যেমন ঠিক টিউমার তৈরি হয় প্রাণীদের দেহে। টিউমার কিভাবে হয়? যে একটা পার্টিকুলার জায়গায় অনেক 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 সেল ডিভিশন হতে থাকে। ঠিক হাইড্রাতেও তাই, এই পার্টিকুলার জায়গাটাতে অনেক সেল ডিভিশন হয়ে এটা এরকম উঁচু হয়ে ফুলে যাবে, টিউমারের মতন হয়ে যাবে। এটাকে আমরা বলি বার্ড বা কোরক। তো এই বার্ডটা কিছুদিন এরকম মা হাইড্রা যে তার বডিতে অ্যাটাচ থাকবে, তারপর কি হবে? বার্ডটা এরকম পকাত করে বাইরে চলে আসবে। তারপর কি করবে? এই বার্ডটা থেকেই তারপর আবার আরেকটা অ্যাডাল্ট হাইড্রার জন্ম হবে। বোঝা গেল? তাহলে এটাও আরেক রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখলে তোমরা। লাস্ট ঘতে দেখো বলেছে স্পঞ্জে গেমিউলস। এগুলো সব কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো স্পঞ্জে গেমিউল আমরা তৈরি হওয়া দেখবো, যে স্পঞ্জে কিভাবে গেমিউল তৈরি হয়। তো স্পঞ্জ হচ্ছে একদম একটা ঘটের মতন দেখতে, একদম একটা ঘটকে এভাবে বসিয়ে দাও তার মতন দেখতে হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ যারা ক্লাস 12-এ আছো তারা তোমরা জানো, তোমরা স্পঞ্জ পড়েছো, যে অ্যানিম্যাল কিংডমে ক্লাস 11-এর স্পঞ্জ পরিফেরা গ্রুপের মেম্বার তোমরা জানো। যারা এখন ক্লাস 11-এ আছো তারা হয়তো এখনও স্পঞ্জ সম্পর্কে জানো না। তো স্পঞ্জ হচ্ছে পরিফেরা গ্রুপের মেম্বার। এবার এদের বডিতে কি হয়? এদের বডিতে তৈরি হয় ইন্টারনাল বা অভ্যন্তরীণ বার্ড। কারণ আমরা এক্সটার্নাল বার্ড দেখেছি। এই যে এক্ষুনি তুমি এটা দেখলে হাইড্রাতে, এটা কিরকম ছিল? এটা বাইরে, এক্সটার্নাল বার্ড, বডির দেখো বাইরে থেকে তৈরি হয়েছে। কিন্তু এরম বার্ডিং কিন্তু বডির মধ্যেও তৈরি হতে পারে, ঠিক যেমন স্পঞ্জে হয়েছে। দেখো এর বডির মধ্যে তৈরি হয়েছে এর বার্ড, ঠিক আছে? বডির মধ্যে এরকমভাবে তৈরি হবে ইন্টারনাল বার্ড। তো এতে কি হয়? এখানে একটা ছবি দেখো, এই বার্ডটা তোমাদের বইয়ে যে ছবি দেওয়া আছে এরকম হয়, ঠিক আছে? তো এই বার্ডগুলোকে গেমিউলস বলে। এবার এর মধ্যে দেখো মাঝে এরকম গোল গোল কতগুলো জিনিস, আর সাইডে এরকম কাটার মতন কতগুলো জিনিস। তো এগুলো কি? ওকে, তো এই বার্ডটার এই মাঝে থাকবে এরকম অনেকগুলো গোল গোল জিনিস, ঠিক আছে? আর এখানে থাকবে এরকম, ঠিক যেমন ছবিতে দেওয়া। তাহলে এই স্ট্রাকচারটাকে কি বলে? গেমিউল বলে। গেমিউল বললো। এবার এটার এই যে মাঝের যে গোল গোল জিনিসগুলো দেখছো সেগুলো হচ্ছে সেল, এগুলো নানা রকম সেল। আর পাশের যেরকম কাটার মতন জিনিসগুলো দেখছো সেটাকে বলে স্পিকিউলস। স্পিকিউলস অ্যাকচুয়ালি কি? স্পিকিউলস হচ্ছে এরকম কতগুলো কাঁটা। তো কাঁটা কি করছে? এই ভেতরের যে সেলগুলোকে এইগুলোকে প্রোটেকশন দিচ্ছে। এই স্পিকিউল কিন্তু তার মানে অ্যাকচুয়ালি স্কেলিটনের কাজ করে, প্রোটেকশন দেয়, ঠিক আছে? তো এইভাবে একটা গেমিউল যেটা স্পঞ্জের বডির মধ্যে তৈরি হয়েছে সে কিন্তু খুব একটা হার্ডি স্ট্রাকচার। যত রকমেরই বিপদ আসুক, যত রকমেরই অসুবিধা আসুক, হয়তো এই যে মেইন যে স্পঞ্জ বডিটা, মাদার বডিটা, এ হয়তো ডিজেনারেট করে গেল। ডিজেনারেট করে যাওয়া মানে এর বডিটা হয়তো নষ্ট হয়ে গেল, মরে গেল। কিন্তু এই গেমিউলগুলো কিন্তু
এইরকমভাবে সমুদ্রের বাইরে বেরিয়ে আসবে। এসে কি করবে, এরা কিন্তু দিনের পর দিন যত কষ্টই আসুক, যত বাধা বিপত্তিই আসুক, তোমার এইভাবে কিন্তু জলের মধ্যে থাকতে পারে। এদের কিন্তু কোনো সমস্যা হয় না থাকতে, এরা কিন্তু মরে যায় না। তারপর যখন একদিন পরিবেশ আর প্রতিকূল থাকবে না, অনুকূল হবে, তখন কি করবে, এই যে ভেতরের যে সেলগুলো আমি দেখাচ্ছিলাম, এই যে সেলগুলো যেগুলো ভেতরে ছিল, এই সেলগুলো কি করবে, এই যে গেমিউলটা এঁকেছি এর এখানে একটা ওপেনিং থাকে, জানো তো, ওপেনিং থাকে, ফাঁকা থাকে। এই সেলগুলো কি করবে, এই ওপেনিং এর মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। আর এই সেলগুলো কি করবে, এক একটা নতুন স্পঞ্জের বডি তৈরি করবে, ডেফিনেটলি মাইটোসিস করে, কোষ বিভাজন করে। তাহলে নতুন একটা স্পঞ্জের বডি হয়ে গেল। তাহলে এটাও এক রকমের আসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা কার মাধ্যমে হলো, যেটা গেমিউলের মাধ্যমে হলো, তাই তো। তো এই ছবিটাই দেখো এখানে তোমাদেরকে দিয়েছে। তো এটাই যদি জিজ্ঞেস করে কোনটা কি, তো বলবে যে এইগুলো হচ্ছে সেলস। আচ্ছা, যদি এই সেলের পার্টিকুলার নামও তোমায় জিজ্ঞেস করে, এই সেলগুলোর নাম হচ্ছে আর্কিওসাইটস। আর্কিওসাইটস, ঠিক আছে। তাহলে তোমাকে নিটে যদি জিজ্ঞেসও করে এই প্রশ্নটা, তুমি ভয় পেও না। তুমি হয়তো ভাবলে যে বইয়ে নামটা লেখা নেই, নামটা তো লেখা নেই, কিন্তু এনসিইআরটিতে ছবিটা তো দেওয়া আছে, তাহলে ওরা জিজ্ঞেস করতেই পারে যে এই সেলগুলোর নাম কি। তো এই সেলগুলোর নাম হচ্ছে আর্কিওসাইটস। আর কি বললাম, এই যে কাটা কাটা পার্টগুলো, একে কি বলে, একে বলে স্পিকিউলস, তাই তো। আর এখানে কি বলেছি দেখো, একটা ওপেনিং আছে না, এই ওপেনিংটার মধ্য দিয়ে সেলগুলো ভেতর থেকে বাইরে চলে আসে। তো এই ওপেনিংটার একটা নাম আছে, এর নাম মাইক্রোপাইল। মাইক্রোপাইল। তাহলে কি হলো, তুমি এই গেমিউলটা নিয়ে পুরো জেনে গেলে। তাহলে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপসের কি, ডিফারেন্ট টাইপসের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই তো। আচ্ছা, তাহলে এখানে কথার মধ্যে এটুকুই লিখেছে যে জুস্পোর বা চলরেণু থাকে, যেগুলো আণুবীক্ষণিক সচল গঠন বিশিষ্ট হয়। চলরেণু জুস্পোর আমরা কোথায় দেখলাম, ক্ল্যামাইডোমোনাসে দেখলাম, মানে অ্যালগিতে দেখলাম। এছাড়া কনিডিয়া, যেটা পেনিসিলিয়ামে এক্সাম্পল ওরা দিয়েছে, ছত্রাকে আমরা দেখেছি, বার্ডস হাইড্রাতে আমরা দেখেছি, আর গেমিউলস যেটা আমরা স্পঞ্জে দেখেছি, ঠিক আছে। তো এই কটা কথা আমরা দেখে নিলাম। আর এই যে আচ্ছা, এটা তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি না যে হাইড্রার কিভাবে কোরক তৈরি হয়, ফাইন ফাইন। তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। এবার নেক্সট দেখো, নেক্সট কি বলছে, যে একটা কোয়েশ্চেন করেছে যে ইজ ভেজিটেটিভ প্রোপাগেশন অর ভেজিটেটিভ রিপ্রোডাকশন অলসো আ টাইপ অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন, ওয়াই ডু ইউ সে সো। তোমরা কি মনে করো যে অঙ্গজ জনন এক ধরনের অযৌন জনন? তোমরা কেন এরকম মনে করো? Is the term clone applicable to the offspring formed by vegetative reproduction? অঙ্গজ জননের মাধ্যমে সৃষ্ট অপত্য জীবদের ক্ষেত্রে ক্লোন পরিভাষাটি প্রযোজ্য হয় কি? তো এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন কি, তবে তো আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তো এই প্রশ্নে আমরা পরে ফিরছি, আগে দেখে নিই আমরা যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন কি। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন কথাটা জেনারেলি আমরা প্লান্টের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। এবার এখানে নানা রকমের তোমাদেরকে এক্সাম্পল দিয়েছে ভেজিটেটিভ প্রোপাগেশনের বা অঙ্গজ জননের। যেমন ধরো রানার, রানারকে বাংলায় বলে ধাবক। রাইজোম, রাইজোমকে বাংলায় বলে গ্রন্থিকাণ্ড। সাকার, সাকারকে বলছে ভূনিম্নস্থ ধাবক। তাহলে ধাবক দুটোই, রানারও ধাবক, সাকারও ধাবক, কিন্তু সাকার ভূনিম্নস্থ ধাবক। টিউবার বাংলায় বলে স্ফীতকন্দ। অফসেট বাংলায় বলে রস্য ধাবক। বাল্ব বাংলায় বলে কন্দ, ঠিক আছে। তো এই কটা এক্সাম্পল ওরা দিয়েছে আর বলছে এগুলো হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগিউলস। এই স্ট্রাকচারগুলোকে ভেজিটেটিভ প্রোপাগিউলস বলে, বা এগুলো হচ্ছে অঙ্গজ জননের একক, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিছুই বুঝতে পারছি না যে কোনটা কি না কি। তো এখান থেকে আমরা ডিটেলে কিছু পড়বো। দেখো এখানে তো কিছু ছবি দেওয়া রয়েছে, এই ছবিগুলোতে আমরা ধীরে ধীরে আসবো, আগে আমরা একটু ডিটেলে বুঝে নেব। তো প্রথমেই যেটা আন্ডারগ্রাউন্ড স্টেম নিয়ে আমরা একটু পড়াশোনা করব। আন্ডারগ্রাউন্ড স্টেম, আন্ডারগ্রাউন্ড স্টেম মানে
যে গাছের বা উদ্ভিদের কাণ্ড যেটা মাটির তলায় গেছে, মাটির তলায় গিয়ে যখন ও অযৌন জনন করছে বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, তখন আমরা কিভাবে কি হয় সেটা দেখব। তো এই আন্ডারগ্রাউন্ড স্টেমের কিন্তু তুমি 3টে এক্সাম্পল পাবে। কি কি পাবে? টিউবার, রাইজোম, আর কি পাবে? বাল। এরা সবাই দেখবে নানা রকম কাণ্ড কারখানা করেছে মাটির তলায়। তো প্রথম আমরা টিউবারটা দেখি। তো অ্যাকচুয়ালি যখনই আমরা টিউবার দেখব, টিউবারের এক্সাম্পল হিসেবে আমরা আলুকে নেব। মনে করবে আলু মোটা না, টিউবের মতন মোটা, তার থেকে নাম এসছে টিউবার, এইভাবে মনে রাখবে। তো এটাতে কি হয়, একটা তোমার ধরো আলু গাছ এটা, আর এখানে হচ্ছে তোমার মাটি। তো এই আলু গাছের যে এই যে মূল কাণ্ড বা স্টেমটা তুমি দেখছো, সে মাটির তলায় ঢুকে যাবে, মাটির তলায় ঢুকে গেল। ঠিক আছে, এইবার এই যে মূল স্টেমটা, এটা কিন্তু রুট না, এটা কিন্তু মূল নয়, এটা কিন্তু স্টেম। এটাকে তুমি কি বলতে পারো? এটাকে তুমি বলতে পারো আন্ডারগ্রাউন্ড স্টেম। কেন? কারণ এ মাটির তলায় ঢুকে গেছে। স্টেম তো জেনারেলি আমরা জানি মাটির ওপরে থাকে, এ মাটির তলায় ঢুকে গেছে। এবার এর থেকে নানা রকম শাখা প্রশাখা তৈরি হচ্ছে। তাহলে এগুলোকে কি বলতে পারো? ব্রাঞ্চ, গাছের শাখা প্রশাখা। শাখা প্রশাখা কোথা থেকে তৈরি হয়? স্টেম থেকে, মূল কাণ্ড থেকে তৈরি হয়। তো মূল কাণ্ড থেকে এরকম শাখা প্রশাখা তৈরি হয়েছে। এই এক একটা কাণ্ড শাখা প্রশাখা যেগুলো হয়েছে, আমি লিখে দিই বরং, শাখা প্রশাখা। এরা কি করবে? এদের যে শেষ ভাগটা এরকম ফুলে যাবে, দেখো। তাহলে মূল যে কাণ্ডটা সেটা ফোলেনি, তার থেকে যে ব্রাঞ্চ বা শাখা প্রশাখা বেরিয়েছিল তার শেষ অংশটা এরকম ফুলে যাবে। এগুলোই হচ্ছে আলু, এগুলোই হচ্ছে আলু, যাকে বলে টিউবার। ঠিক আছে, তো এর সাথে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের কি সম্পর্ক? তো এই আলুর মধ্যে তো তোমরা জানোই গাছ কি করে? খাবার স্টোর করে রাখে, যাতে ভবিষ্যতে ওর যখন অসুবিধা হবে, গাছ যখন খাবার পাবে না, তখন এখান থেকেও খাদ্য সংগ্রহ করতে পারে। সেই জন্য ও আলুর মধ্যে খাবার স্টোর করে রাখে। ও তো আলু এই জন্য তৈরি করে না যাতে তুমি সেই আলুটা বার করে আলু ভাজা করে খাও, তার জন্য তো আলু গাছ আলু তৈরি করে না। তো যাই হোক, তো এই আলুর সাথে কি সম্পর্ক ভেজিটেটিভ রিপ্রোডাকশনের? তো এই আলুটাকে এবার আমি তুলে নিয়ে এলাম। এইবারের ছবিটা দেখো এখানে রয়েছে। তো এই যে আলু রয়েছে, এই আলুর মধ্যে দেখো এখানে কতগুলো রয়েছে এরকম চোখ। এই চোখগুলোই কি জানো তো? চোখই হচ্ছে ওর মুকুল। ইংলিশে কি বলবে? বাড। তো বাড়িতে আলু এনে রেখে কোনোদিন দেখেছো আলুর গায়ে সাদা সাদা এরকম বাড বেরোয়? অনেকদিন আলু রেখে দাও, দেখবে সাদা সাদা বাড বেরিয়েছে। আরো কিছুদিন রেখে দাও, দেখবে এই যে চোখ বা বাডগুলো থেকে তৈরি হবে নতুন আলু গাছ। বোঝা গেল? নতুন আলু গাছ তুমি পেয়ে যাবে ওই বাডগুলো থেকে। অ্যাকচুয়ালি এই যে বাড, ঠিক আছে, এই বাড বা মুকুল সেগুলো কোথায় থাকে? সেগুলো তো স্টেমে থাকে। কারণ তুমি আমায় প্রশ্ন করতেই পারো যে ম্যাম, এইটা যে আলুটা যে স্টেমেরই অংশ, বা এটা যে এক রকমের স্টেম বা এটা যে এক রকমের কাণ্ড, সেটা আপনি কি করে বলছেন? এটা তো রুটও হতে পারে। আপনি কিভাবে একটা আলু দেখে বলে দিচ্ছেন যে এটা স্টেম? তার কারণ আমি কিভাবে বলছি, কারণ এই আলুর মধ্যে এই যে চোখগুলো রয়েছে সেগুলোই তো মুকুল বা বাড। আর বাড কোথায় থাকে? দেখো, এটা যদি তোমার একটা গাছের কাণ্ড হয় বা স্টেম হয়, তাহলে কি থাকে তাতে? এরকম, এগুলোকে কি বলে? এগুলোকে নোড বলে না? এগুলো এক একটা নোড তো। আর মাঝের পার্টটাকে কি বলে? ইন্টারনোড বলে। দুটো নোডের মাঝে থাকে ইন্টারনোড। আর এই এক একটা নোডের এখানে কি গজায় এরকম করে, সেগুলোকে কি বলে? বাড বলে বা মুকুল বলে। তাহলে বাড কিসের অংশ হলো? মুকুল কিসের অংশ হলো? গাছের কাণ্ডর তো, মূলের তো নয়। আর এই বাড থেকে তৈরি হয় নতুন গাছ, মানে নতুন ডালপালা, নতুন পাতা, নতুন ফুল, তাই তো? কেন? কারণ এই বাড কন্টিনিউয়াস সেল ডিভিশন করতে পারে, কোষ বিভাজন করতে পারে, করে নতুন নতুন স্ট্রাকচারের জন্ম দেয়। তো সেটাই কিন্তু তুমি এরকম অদ্ভুত রকম ফর্মে আলুর মধ্যে পেয়ে গেলে চোখ হিসেবে। বোঝা গেল? ওকে, তো সেকেন্ড এক্সাম্পল আমরা টিউবারের পরে যেটা বলবো সেটা হচ্ছে রাইজোম। চলো একটু রাইজোম আঁকা যাক।
আচ্ছা, রাইজোমের এক্সাম্পল তুমি কি পাবে? তুমি পাবে আদা, জিঞ্জার, আর তুমি পাবে টারমারিক, হলুদ। আচ্ছা, কাঁচি হলুদ কারা কারা দেখেছো বলো? কাঁচি হলুদ খাওয়া শরীরের জন্য ভালো, অনেক সময় আমাদের মায়েরা কাঁচি হলুদ এনে ঘরে রাখেন। তো কাঁচি হলুদের কীরকম দেখতে একটু মনে করে নাও। তো সেটা পাবে টারমারিক, জিঞ্জার পাচ্ছ আদা, আর হচ্ছে কলা, বানানা। এগুলো এভাবে আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন করে। তো এগুলো কিভাবে হয় চলো সেটা একটু দেখা যাক। তো এরকম একটা তোমার ছিল, ধরো আমি আদা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? এরকম ছিল একটা আদা গাছ। তো এখানে রয়েছে মাটি। তো আবার আদা গাছের যে মূল কাণ্ডটা ছিল, স্টেমটা ছিল, মাটির তলায় ঢুকে গেল, আন্ডারগ্রাউন্ড স্টেম। তারপর কি হলো, এই যে মাটির তলায় ঢুকে যাওয়া মূল স্টেমটা সেই এরকম স্ফীত হয়ে আদার জন্ম দেবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আদা। এখন আদার মধ্যে এরকম এরকম কিছু তুমি দাগ দেখতে পাও। এই দাগগুলোকে কি বলে জানো? এই দাগগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি নোড, যেটা আমি বলছিলাম না যে স্টেমের মধ্যে কাণ্ডে কিভাবে নোড থাকে, তো এগুলোই হচ্ছে ওর নোড। আর আরেকটা কথা, আদায় এরকম দেখেছো কিছু, তোমরা বাড়িতে আদা এনে দেখেছো না, এরকম কিছু চুলের মতন অংশ থাকে, ওগুলো কি জানো? ওগুলো ওর রুটস। বোঝা গেল? আচ্ছা, তো এবারে বক্তব্য হচ্ছে আমার এটা যে এই আদাটা কি করে রিপ্রোডাকশানে হেল্প করছে। আচ্ছা, এই আলু আর আদার একটা ডিফারেন্স কি তুমি দেখলে? আলুতে যে মূল কাণ্ডটা বা মেইন স্টেমটা ছিল, সে কিন্তু আলুর জন্ম দেয়নি, তার থেকে অনেক ব্রাঞ্চ বেরিয়েছিল যাদের শেষ ভাগ ফুলে গিয়ে আলু হয়েছিল। কিন্তু রাইজোমে কিন্তু যে মেইন স্টেমটা, সেটাই কিন্তু ফুলে গিয়ে আদার জন্ম দিল। আর এখানেও কিন্তু আদার মাধ্যমে ওরা খাদ্য সঞ্চয় করে রাখে। তো এখানে দেখো একটা আদার ছবি দিয়েছে। তো এই নোড এখানে, আচ্ছা এখানে বাংলায় যে নোড বলেছিলাম তাকে পর্ব বলে, এটা তো জানো, পর্ব। তো এখানে এই পর্বগুলো রয়েছে যেটা আমি দেখিয়েছি। দেখো এখান থেকে তোমার মুকুল বেরিয়েছে, মুকুল, ঠিক আছে? মুকুল মানে কি? মুকুল মানে হচ্ছে বাড, ঠিক আছে? তো এই আদা যদি তুমি এভাবে তুলে এনে তোমার বাড়িতে রেখে দাও, দেখবে যে অনেক দিন বাদে এই যে মুকুলগুলো থেকে নতুন আদা গাছ তৈরি হবে। বুঝতে পারলে কিভাবে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, অযৌন জনন করছে আদা? আরেকটা জিনিস এখানে ভুল লেখা আছে বাংলায়, এই যে মূলগুলোকে লিখেছে অস্থানিক মুকুল, এটা কিন্তু ভুল। যারা বাংলা মিডিয়ামের বাচ্চা আছো তাদেরকে কি করতে হবে? তাদেরকে এই ভুলটাকে কারেকশন করতে হবে। তো এদেরকে অস্থানিক মুকুল বলে না, এদেরকে বলে অস্থানিক মূল। এরা হচ্ছে রুট, যাদেরকে বলে অ্যাডভেন্টিশিয়াস রুট। আচ্ছা, এবার বলো তো এই মূল না বলে অস্থানিক মূল কেন বলছে, বা রুট না বলে অ্যাডভেন্টিশিয়াস রুট কেন বলছে? দেখো, যখন একটা সিড থাকে, বীজ থাকে, এরকম একটা বীজ আছে, তার মধ্যে 3টে পার্ট থাকে। তো এই যে আমরা একটা শক্ত মতন পার্ট দেখি, সেটা হচ্ছে বীজের বলে কটিলেডন। এর থেকে 2টো পার্ট বীজের বেরোয় সিডে, ঠিক আছে? তো এই ওপরের পার্টটাকে বলে প্লিউমিউল, নিচের পার্টটাকে বলে রেডিকেল। হলো? তো এই রেডিকেলটাই ইন ফিউচার বড় হয়ে রুটের জন্ম দেবে, আর এই প্লিউমিউলটা ইন ফিউচার বড় হয়ে শুট বা স্টেমের জন্ম দেবে, ঠিক আছে? তো এই যে রুটটা, যেটা বীজের বা সিডের একেবারে রেডিকেল থেকে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে মূল রুট, প্রাইমারি রুট। কিন্তু কখনো কখনো কি হয় যে এই রুট এই রেডিকেল থেকে তৈরি না হয়ে অন্য কোথাও থেকে তৈরি হয়ে যায়। যেমন ধরো এখান থেকে তৈরি না হয়ে রুট তৈরি হলো গাছের স্টেম থেকে, বা রুট তৈরি হলো গাছের লিফ থেকে। ভাবতে পারছো যে পাতা থেকে বা কাণ্ড থেকে লিফ হচ্ছে, রুট হচ্ছে। তো তার মানে কাণ্ড থেকে, পাতা থেকে রুট হতে পারে, কিন্তু পারে। তো যেমন আমরা দেখলাম যে এই আদায় হলো, কারণ আদায় যে এই যে পার্টটা, এটা তো কাণ্ড, এটা তো স্টেমের পার্ট, তাই না? সেখান থেকে রুট বেরিয়েছে, সেখান থেকে মূল বেরিয়েছে। তো এরকম যদি হয়, যখন রেডিকেল থেকে না বেরিয়ে এরকম অন্যান্য গাছের জায়গা থেকে এরকম রুট বেরোচ্ছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অ্যাডভেন্টিশিয়াস রুট, বা বাংলায় বলি অস্থানিক মুকুল। অস্থানিক কেন?
যেই স্থান থেকে হওয়ার কথা সেখান থেকে না হয়ে অন্য স্থান থেকে বেরিয়েছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এই দুটো বুঝলাম। তো আরেকটা আমি তোমায় আন্ডারগ্রাউন্ড স্টেমের এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে বাল্ব। এই পাতায় তো জায়গা নেই, আমরা এই পাতায় বাল্ব বুঝবো। ওকে, তো দেখো বাল্বের এক্সাম্পল বলতে আমরা কি বুঝি? বাল্বের এক্সাম্পল বলতে আমরা দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে পেঁয়াজ, অনিয়ন, আর হচ্ছে কি বলো, আর হচ্ছে রসুন, গার্লিক। তো আমি পেঁয়াজটা দিয়ে বোঝাচ্ছি, ধরো এক্সাম্পল। তো এরকম রয়েছে তোমার পেঁয়াজের ডান্ডা, যেটা হচ্ছে গাছের স্টেমটা। তো এটা এখানটায় তোমার রুট, এখানে তোমার মাটি রয়েছে, সয়েল রয়েছে। তো সয়েলের তলায় এই স্টেমটা ঢুকে গেল, তার মানে এটা কি? আন্ডারগ্রাউন্ড স্টেম। তারপর এটা কি করলো, এইরকম একটা আমরা পেঁয়াজে দেখি এরকম হয়ে যায়। তো এটার যে স্টেমটা ছিল সেটা গেল কোথায়? সেই স্টেমটা ছোট্ট হয়ে রিডিউস হয়ে এইখানে থাকলো। স্টেম, এটাকে বলে কনডেন্সড স্টেম। কনডেন্সড মানে ঘনীভূত, একেবারে ঘনীভূত হয়ে আছে এই যে স্টেমটা বা শাখাটা। কেন? কারণ এর উপরের যে পার্টটা, এই পার্টটাতে এই যে আমরা পেঁয়াজ খাই, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ওর পাতা। ওর পাতাটাই এরকমভাবে ফ্লেশি হয়ে গেছে, মাংসল হয়ে গেছে। কেন? কারণ পেঁয়াজ তো এইভাবে খাদ্য সঞ্চয় করে রাখে। তো ওর যে পাতাগুলো ছিল, সেই পাতাগুলোই কিন্তু এইভাবে ফ্লেশি হয়ে গেছে, আর সেটা এরকম স্টেমের পুরো ওপরে তুমি দেখতে পাচ্ছ। তো এই যে একটা মোটা ফ্লেশি অংশ, একে আমরা বাল্ব বলি। আর এই যে স্টেমটা দেখছো, এই স্টেমটা রিডিউসড হয়ে গেছে, ছোট্ট, রিডিউস মানে ছোট্ট হয়ে যাওয়া। এখান থেকে পেঁয়াজ বাড়িতে এনে দেখেছো যে এরকম কতগুলো চুলের মতন অংশ থাকে। এগুলো কি? এগুলো অ্যাডভেন্টিশিয়াস রুট। অ্যাডভেন্টিশিয়াস রুট কেন? কারণ আবার আমরা দেখছি অস্থানিক মূলই এটা বটে, কারণ এরা স্টেম থেকে তৈরি হয়েছে, শাখা থেকে তৈরি হয়েছে, তাই তো? তাই জন্য হচ্ছে এরা অ্যাডভেন্টিশিয়াস রুট বা অস্থানিক মূল। তো এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটার এই যে পার্টটা, এই বাল্বটা, এই বাল্বই কিন্তু আবার কি করতে পারবে? নতুন একটা পেঁয়াজ গাছের জন্ম দিতে পারবে। তাহলে এটাও একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনের এক্সাম্পল। দেখো পেঁয়াজের এক্সাম্পল, পেঁয়াজের ছবি এখানে নেই, সুতরাং আমি এখানে দেখাতে পারবো না। তো আমি যা দেখালাম তুমি বুঝতে পারলে। ওকে, নেক্সট আমরা এক্সাম্পল কি দেখেছি? এখানে আরো কিছু কিছু রয়েছে। চলো তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যাই। নেক্সট হচ্ছে আমরা দেখব সাব এরিয়াল। সাব এরিয়াল কথাটার মানে কি? সাব এরিয়াল মানে জাস্ট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, মাটির থেকে একটু ওপরে। কারণ আগেরটা আমরা কি দেখেছি? দেখো আগেরটা আমরা দেখেছি আন্ডারগ্রাউন্ড, যখন স্টেম মাটির একদম তলায় গিয়ে রিপ্রোডাকশন করছিল। এবার আমরা দেখব সাব এরিয়াল, মানে মাটির একদম তলায় যায়নি। ধরো এটা মাটি, তো এটার জাস্ট এই ওপরের পার্টটা বা জাস্ট এই নিচের পার্টটা, এই পার্টটুকুতে যখন কোনো রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন হবে, সেটাকে বলে সাব এরিয়াল পার্ট। ঠিক আছে? তো এই সাব এরিয়ালে আমরা তিনটে এক্সাম্পল পড়ব: অফসেট, রানার, সাকার। ঠিক আছে? তো অফসেটে আমরা দেখব এক্সাম্পল হচ্ছে কচুরিপানা। কচুরিপানাকে ইংলিশে বলে ওয়াটার হায়াসিন্থ। ঠিক আছে? এখানে কি হচ্ছে? এখানে এই ছিল একটা কচুরিপানা গাছ। তো এই কচুরিপানা গাছটার এই যে এই পার্টটা, এটা কি? এটা তো ওর স্টেম। তো এ কি করছে? এই নিচে রয়েছে তোমার জল, এটা আমরা জানি। আর এখানে রয়েছে ওর রুটগুলো, মূল, তাই তো? তো এ কি করছে? এর এই যে স্টেমটা, সেটা এরকম জলের ওপর দিয়ে কিছুটা এগিয়ে আসছে। এগিয়ে এসে কি করছে? এই স্টেম থেকে আবার একটা নতুন কচুরিপানা গাছের জন্ম হচ্ছে। দেখো
হলো তো। তার মানে এই যে সেকেন্ড যে গাছটা, এই যে কচুরিপানাটা, সেটা প্রথম যে গাছটা, এই যে কচুরিপানা, তার কোথা থেকে তৈরি হলো? তার দেখো এই স্টেমের থেকে, কাণ্ড থেকে তৈরি হলো। তো এখানে কি একটার বেশি পেরেন্ট লেগেছে না গ্যামেট ফিউশন হয়েছে? কোনোটাই তো হয়নি। তার মানে তো এটা কি? তার মানে এটা এক রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এইভাবে রিপ্রোডাকশনকে বলে অফসেট। তো অফসেট নামটা তুমি কিভাবে মনে রাখবে? নামটা মনে রাখবে আপসেট থেকে। আপসেট মানে কি? আপসেট মানে দুঃখ। কেন তোমার দুঃখ হবে কচুরিপানা দেখে? তার কারণ এই কচুরিপানাকে কি বলে জানো? দেখো তো কি বলে। এই কচুরিপানাকে বলে হচ্ছে, একটু দেখি আমরা, বাংলার ত্রাস বা টেরার অফ বেঙ্গল। বাংলার ত্রাস বা টেরার অফ বেঙ্গল বলে। কেন বলে? তার কারণ এরা এক রকমের তো তোমার আগাছা না, যেটাকে বলে উইড মানে আগাছা। তো এরা কি করে, বদ্ধ জলে, যত বদ্ধ পুকুর এরকম জায়গায় কচুরিপানা প্রচুর জন্মায়। তো এদের সমস্যাটা হচ্ছে এটা। তো এক সময় কি হয়েছিল জানো, এই কচুরিপানার পাতাগুলো খুব সুন্দর দেখতে, সে তো দেখতেই পাচ্ছ কি মিষ্টি মিষ্টি দেখতে পাতা, আর এর যে ফুলটা সেটাও খুব সুন্দর। তোমরা কি কচুরিপানা ফুল দেখেছো? বেগুনি রঙের ফুল হয়, খুব সুন্দর দেখতে। তো সেই দেখে এককালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই কচুরিপানা গাছ লাগানো হয়েছিল। ভালো কথা। কিন্তু ঘটনাটা কি হলো, কচুরিপানা গাছ তো লাগানো হলো, তারপরে দেখলো যে কয়েকদিনের মধ্যে যেই পুকুরে বা যেই লেকে লাগাচ্ছে সেই গোটা পুকুর জুড়ে কচুরিপানাই ছেয়ে গেল। তুমি যদি কোনো পুকুরে কচুরিপানা দেখো, দেখবে যে পুরো পুকুরময় কচুরিপানা হয়ে আছে, তাই না? কারণ এরা প্রচণ্ড ফাস্ট রিপ্রোডাকশন করে, জনন করে। কেন করবে না? এদের তো জাস্ট একটা ডাল, একটা জাস্ট শাখা থেকেই নতুন গাছের জন্ম হয়ে যাচ্ছে, কোনো তো কষ্ট হচ্ছে না সেটা করতে। তো প্রচুর পরিমাণে কচুরিপানা তৈরি হয়ে যাচ্ছে। সেটা হয়ে দেখলো কি, একে তো সমস্ত পুকুর ছেয়ে গেল কচুরিপানায়, তার মধ্যে হলো কি, পুকুরে ছিল যত মাছ সব মরে যেতে লাগলো। এই কচুরিপানার জন্য মাছ কেন মরে যাচ্ছে? কারণ এই কচুরিপানার জন্য জলের যে অক্সিজেন সেটা কমে যেতে লাগলো। এবার জলের অক্সিজেন কেন কমবে কচুরিপানার জন্য, সেটাও তো একটা প্রশ্ন। উল্টে তোমরা তো কেউ কেউ আমাকে বলতে পারো, ম্যাম কচুরিপানা তো একটা গাছ, ও তো সালোক সংশ্লেষ করবে, ফটোসিনথেসিস করবে, ও জলে কেন অক্সিজেন ওর জন্য কমবে? তা একটা প্রশ্ন বটে। তো হবে কি, কচুরিপানা যে ফটোসিনথেসিস করছে তাতে যতটুকু না অক্সিজেন ও রিলিজ করতে পারছে আমাদের এয়ারে, তার থেকে অনেক বেশি অক্সিজেন লাগছে কচুরিপানা যে মরে যাচ্ছে সেই মরা গাছগুলোকে ব্রেকডাউন করতে। কারণ আমরা জানি কি হয়, যখন একটা কিছু মরে যায়, ধরো একটা গাছ মরে যায়, তো তার উপরে আমরা জানি অনেক ব্যাকটেরিয়া, তারপরে ছত্রাক, ফাঙ্গাস, এরা কি করে, এরা এই মরা জিনিসের ওপরে, ধরো এটা একটা ডেড বডি, ডেড প্লান্ট, তো এর ওপরে কিন্তু এরা কি করে, অ্যাটাক করে কি করে, এই যে ডেড প্লান্টটা রয়েছে এটাকে ব্রেক ডাউন করে দেয়, ভেঙে ফেলে কি করে, ভেঙে ফেলে তৈরি করে নানা রকম সিম্পল কম্পাউন্ড। যেমন হয়তো এখান থেকে কার্বন বার করে দিল, এখান থেকে হাইড্রোজেন বার করে দিল, এখান থেকে নাইট্রোজেন বার করে দিল। তো সিম্পল কম্পাউন্ডে ভেঙে যায় একটা জটিল কম্পাউন্ড, সেটা আমরা জানি। তো সেই কাজটা করতে হেল্প করে কিছু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। কিন্তু এই যে প্রসেসটা, এটাতে কি লাগে জানো? এটাতে লাগে অক্সিজেন। আর সেই অক্সিজেন কোথা থেকে এরা পাবে? এই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এরা কোথা থেকে পাবে? এরা তো জল থেকেই সেই অক্সিজেনটা নিয়ে নিচ্ছে। তাহলে এত যখন গাছ জন্মাচ্ছে, তার মানে নিশ্চয়ই গাছ মরছেও। তো গাছ মরছে, সেগুলোকে ব্রেকডাউন করতে চলে যাচ্ছে জলের সব অক্সিজেন। তার ফলে কি হচ্ছে, জলের যারা মাছেরা তারা পাচ্ছে না অক্সিজেন, তারা মরে যাচ্ছে। তার জন্য এটা একবার তো ভালোবেসে এনে লাগিয়েছিল, তারপরে দেখলো এমনই চাপ হয়ে গেল, এটা বাংলার ত্রাস হয়ে গেল, টেরার অফ বেঙ্গল হয়ে গেল। ঠিক আছে, তাই জন্য তোমাকে এই কচুরিপানা কি করবে, আপসেট করে দেবে। তাই জন্য তোমায় কি বললাম যে আপসেট থেকে অফসেট কথাটা মনে রাখতে হবে। আর এখানে তোমাকে আমি এক্সাম্পল দিয়েছি রানার আর সাকার। চলো রানার সাকার আমরা বুঝে নিই। ওকে, তো রানারে কি হবে, রানারে ধরো এখানে তোমার কাছে একটা গাছ আছে, আর এগুলো কিন্তু যত হার্ব বা শ্রাব জাতীয়, যত হার্বেশিয়াস প্লান্টের ছোটো ছোটো, যাদেরকে আমরা আগাছা বলি, বা যাদেরকে আমরা মানে ঘাসের মতন গাছ যারা হয়, এদের পক্ষে এই ধরনের রিপ্রোডাকশন করা সম্ভব। তো আগে বরং আমার মনে হয় এক্সাম্পল দেওয়া উচিত যে রানার কাদের হয়, রানার গ্রাসে হয়, ঘাসে তুমি দেখতে পাবে। তো এদের কি হয়,
এরকম একটা ঘাস মতন রয়েছে। তো এ কি করছে, এর এই যে স্টেমটা, এই স্টেমটা এর এরকম হয়ে এখানে আরেকটা গাছের জন্ম দিল। তাহলে ঠিক সেম জিনিসটা যেটা তুমি অফসেটে দেখলে একটু আগে, সেম জিনিস যেটা অফসেটে দেখলে সেটাই হচ্ছে রানার, এটা যখন স্থলে হচ্ছে। কারণ অফসেট এক্সাম্পলটা মূলত জলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো যখন জলে হচ্ছে সেটাকে বলছি অফসেট, সেম জিনিস যখন স্থলে হচ্ছে তাকে আমরা বলছি রানার। মানে একটা গাছের স্টেম থেকে এরকম ভাবে মাটির ওপর দিয়ে, মাটি দেখো এটা তো মাটি, তো এর জাস্ট একটু ওপর দিয়ে এই যে স্টেমটা এটা এরকম বেঁকে গেল আর নতুন একটা গাছের জন্ম হলো। তো এটা তুমি মেইনলি দেখবে গ্রাসে। আর আমরা লাস্ট এক্সাম্পল কি দেখবো, আমরা লাস্ট এক্সাম্পল দেখবো হচ্ছে সাকার। সাকারের এক্সাম্পল তুমি মেইনলি দেখবে হচ্ছে ক্রিসেন্থেমামে। ক্রিসেন্থেমামে কি হয়, এখানে আবার কি হয় দেখো, এইখানে রয়েছে তোমার একটা গাছ, এখানে রয়েছে মাটি, এখানে রয়েছে রুট, ওর মূল, তাই তো। তো এই গাছটা এইখান দিয়ে মাটির তলা দিয়ে এইভাবে এগোবে, এইভাবে এগিয়ে এগিয়ে এই যে কিভাবে এগোবে, তাহলে এটা কি, এটা হচ্ছে এই গাছটার স্টেমটা, কাণ্ডটা। তো এটা এরকম তলা দিয়ে স্টেম এগিয়ে হঠাৎ করে মাটির ওপর দিয়ে উঠে এরকম পকাত করে আবার একটা গাছের জন্ম দেবে। বোঝা গেল? তাহলে রানার আর সাকারে তফাৎটা কি, রানারে তুমি মাটির ওপর দিয়ে এই শাখাটা দেখতে পাচ্ছ যেটা কিনা নতুন গাছের জন্ম দিচ্ছে, আর সাকারে তুমি এই যে শাখাটা যেটা এগিয়ে গেছে নতুন গাছের জন্ম দিয়েছে সেটা তুমি দেখতে পাবে না, কারণ সেটা মাটির তলায় হচ্ছে। তাহলে এবার বলি যে রানার আর সাকার নাম দুটো তুমি কি করে মনে রাখবে? রানার মনে রাখবে যেটা রান করছে। তো তুমি যদি দৌড়ো তুমিও দেখতে পাবে দৌড়চ্ছ কিসের মধ্য দিয়ে, ঘাসের মধ্য দিয়ে দৌড়চ্ছ, তাই গ্রাস হচ্ছে ওর এক্সাম্পল। ঘাসের মধ্য দিয়ে দৌড়তে দৌড়তে দেখতে পাচ্ছ যে রানারও এভাবে তোমার সাথে দৌড়চ্ছে, কারণ এটা তো এই যে স্টেমটা আমি এঁকেছি এখানে, তো এটা তো এভাবে দৌড়ে দৌড়েই যায়, তবেই একটা নতুন গাছ তৈরি করে, তাই তো। আর সাকারে হচ্ছে মাটির তলায় এটা হয়েছে, তো সাকার মানে হচ্ছে সাক করা, সাক করা মানে হচ্ছে চুষে ফেলা। তো আমরা বলি না আমার লাইফটা চুষে গেল ভাই, তো এখানে সাকার তোমার লাইফ চুষে দেবে। কেন চুষে দেবে? কারণ সাকারের তুমি এই এই যে তলায় যে স্টেমটা এগিয়ে গেছে সেটা তুমি দেখতে পাবে না, তুমি হঠাৎ করে দেখবে মাটির তলা থেকে একটা নতুন গাছের জন্ম হয়েছে, তুমি তো ওপর থেকে দেখতে পাচ্ছ, তুমি তো এইটুকু দেখতে পাবে, তো তোমাকে লাইফটাও চুষে দেবে না? তুমি দেখলেই না গাছটার অরিজিন কোত্থেকে হলো, হঠাৎ করে তুমি ওপর থেকে দেখছো একটা এরকম গাছ তৈরি হয়ে গেছে। তো এই গাছটার অরিজিন হচ্ছে কিন্তু মাটির তলা থেকে, তার মানে সাকার তোমার লাইফ সাক করে নিচ্ছে, তাই সেটা মাটির তলায় এভাবে হচ্ছে। রানার তোমার সাথে সাথে দৌড়চ্ছে, ঘাসের উপর দিয়ে যাচ্ছ, তাই এর এক্সাম্পল গ্রাস। আচ্ছা, আশা করি এগুলো বুঝে গেছো। তাহলে এবার আমরা দেখি কি লেখা রয়েছে, কিছু কি লেখা রয়েছে। আর এগুলোর বাংলা যারা পড়ছো বাংলা মিডিয়ামে, এই যেমন ধাবক পড়ছো, তোমাকে কিন্তু রানারটা জানতেই হবে, কারণ নিচে ধাবক দেবে কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু রানার কিন্তু তোমার থাকবেই। তাহলে ধাবক হচ্ছে রানার। আমরা রাইজোম দেখে নিয়েছি, গ্রন্থিকাণ্ড, ভূনিম্নস্থ ধাবক সাকার আমরা দেখে নিয়েছি, যেটা তোমার লাইফ সাক করে দিয়েছিল, মাটির তলা থেকে উঠেছিল, ভূনিম্নস্থ। স্ফীতকন্দ টিউবার আমরা দেখে নিয়েছি, আলুর রস্যধাবক অফসেট আমরা কচুরিপানা দেখে নিয়েছি, কন্দ বাল্ব আমরা দেখে নিয়েছি পেঁয়াজের। ওকে, তো আচ্ছা, ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন বলার আগে আমি একটু দেখে নিই আর কি বলতে হবে। এগুলো তো হয়ে গেল, কচুরিপানা মচুরিপানা হয়ে গেছে। যেটা আমরা আলু আদার বলছিলাম, এটা একটু লিখেছে একটা একটা লাইন, স্মল প্লান্টস ইমার্জিং ফ্রম দ্য বার্ডস, যেটা কিনা আলুর আই থেকে, অফ দ্য পোটাটো টিউবার, ফ্রম দ্য রাইজোমস অফ বানানা অ্যান্ড জিঞ্জার, এরা সবাই নোট থেকে তৈরি হচ্ছে। আলুর মুকুল যাদেরকে চোখ বলা হয় সেখান থেকে উদ্গত, তাছাড়া কলা আদার গ্রন্থিকাণ্ড থেকে উদ্গত ক্ষুদ্র উদ্ভিদগুলোকে দেখেছো কি? তো এরা পর্ব বা নোট থেকে নতুন উদ্ভিদের জন্ম দিচ্ছে। এই পার্টটা কিছু পড়ার নেই, এগুলো আমি তোমায় বিস্তারিতভাবে একটু আগে পড়িয়ে দিলাম প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম্পল নিয়ে, তাই তো। আচ্ছা, নেক্সট হচ্ছে, হ্যাঁ, পাথরকুচির এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে হয়। আর ওকে ওকে
দেখো এখানে একটা ছবি তোমার বইয়ে দিয়েছে যেটা সম্পর্কে ওরা লেখেনি, সেটা হচ্ছে এই ছবিটা গতে কি রয়েছে, গতে আছে এগেভ, গতে এগেভ বলে ছেড়ে দিয়েছে। আচ্ছা বোঝো কাণ্ড, এই যে এগেভ বলে ছেড়ে দিল, তুমি এর থেকে কি বুঝতে পারছো? এটা শুধু বলেছে উদ্ভিদের অঙ্গজ জননের সহায়ক গঠন, এগেভ, কিছুই বুঝতে পারছো না। কিন্তু যেহেতু ওরা এনসিইআরটিতে এগেভ কথাটুকু লিখেছে এবং এই ছবিটা দিয়েছে, ওরা তোমাকে এর থেকে কোয়েশ্চেন করতেই পারে। আর তখন তুমি বলবে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন এসেছিল, এনসিইআরটি থেকে আসেনি, আপনি তো ম্যাম সবসময় বলেন এনসিইআরটি থেকে আসে। তো বেসিক্যালি এনসিইআরটি থেকে এভাবেই আসবে। ঠিক আছে, চলো আমরা এগেভটা একটু দেখে নিই। তো আমরা শোনো দুটো জিনিস পড়েছি, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেম পড়েছি মাটির তলায়, আমরা পড়েছি সাব এরিয়াল স্টেম যেটা মাটির ঠিক তলায় নয়, ঠিক উপরে নয়, মানে একেবারে মাটির একটু ওপরে একটু তলায়। আরেকটা আছে যাদেরকে বলে এরিয়াল স্টেম। এরিয়াল মানে মাটির থেকে অনেকটাই ওপরে। ধরো এটা তোমার মাটি, তো এটার থেকে অনেকটা ওপরে যদি এখানে যদি কিছু হয় তো সেটাকে তুমি বলছো এরিয়াল। বোঝা গেল? তো এই এরিয়ালের এক্সাম্পলেই তুমি পড়বে হচ্ছে অ্যাগেভ। এই অ্যাগেভটাতে কি হয়, এই অ্যাগেভটাতে অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটে, তাকে আমরা বলি বালবিল। বালবিল, তো বালবিলে কি হয়, মাটির তলায় উঠেছে একটা গাছ, এগুলো কি, এগুলো হচ্ছে রুট। এইবার এইখানে কে থাকে, এখানে মুকুল থাকে, বাট থাকে, বলে দিয়েছি। তো এদের এই মুকুল বা বাটটা কি হয়, এরকম ফুলে যায়, এরকম ফুলে যায়। ঠিক আছে, তার ওপরে থাকলো হচ্ছে পাতা। এখানে আরেকটা আঁকবো, এ দেখো ফুলে গেছে, তার ওপরে থাকলো পাতা। এই যে ফোলা পাটটা, এইটাকে বলে বালবিল। ঠিক আছে, তো এই বালবিলটাকে তুমি গাছের থেকে পকাত করে বাইরে বার করে দাও, এরকম করে বার করে দাও, নিয়ে সেটাকে পুঁতে দাও একটা মাটির ওপরে, জাস্ট মাটির ওপরে রেখে দাও। তো এই বালবিলটা যেহেতু মুকুল বা এটা যেহেতু বার্ড, তাহলে আমি কি বলেছি, বার্ডের বা মুকুলের অশেষ ক্ষমতা, কোষ বিভাজন হতেই থাকে। তো এখান থেকে নতুন গাছের জন্ম হয়, তো এখান থেকে কিন্তু একটা নতুন গাছের জন্ম হতে পারে। তো এটার এক্সাম্পল হচ্ছে এই অ্যাগেভ। বোঝা গেল? যেটা এরিয়াল, মাটির থেকে অনেকটা ওপরে এভাবে রিপ্রোডাকশন করছে। আচ্ছা, নেক্সট আমরা এই ফ্র্যাগমেন্টেশন বলার আগে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছ পাথরকুচি বা ব্রায়োফাইলাম। খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখানে হয়। তো এখানে কি হয়, তোমার বাড়িতে পাথরকুচি গাছ দেখেছো? পাথরকুচি গাছে কি হয়, পাথরকুচি গাছে যে পাতা থাকে, অনেকের বাড়িতেই পাথরকুচি গাছ থাকে, আমাদের ছোটবেলায় আমরা খুব পাথরকুচি গাছ দেখতাম। তো এই যে পাতাটা, তো এই পাতাটার তো এই যে এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার, তাই তো এজ বলে, ধার বলে। তো এই ধারে ধারে কি হয় জানো, এখান থেকে এরকম নতুন গাছের জন্ম হয়। তুমি স্পষ্ট দেখতে পাবে এখানে রুট রয়েছে আর এখানে লিফওয়ালা একটা স্টেম হয়েছে, প্রত্যেকটা ধারে এরকম তুমি দেখতে পাবে। হলো? এইবার এই একটা ছোট্ট টুনি একটা গাছ, এটাকে তুমি এখান থেকে পাতা থেকে বার করে নিয়ে মাটিতে বসিয়ে দাও, তো এটা সুন্দর একটা বড় গাছের জন্ম দেবে। বোঝা গেল? তো এই যে জিনিসটা, এটা হলো কি করে, এই যে ধারগুলোতে এতে কি এমন থাকে যার জন্য এই পার্টটা এরকম অযৌন জনন করতে পারছে? তো এখানে বেসিক্যালি থাকে হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস বাড। অ্যাডভেন্টিশিয়াস বাড কেন বলেছে, অস্থানিক মুকুল কেন বলেছে, তার কারণ মুকুল বা বাট কোথায় থাকে, আমরা দেখলাম না একটু আগে একটা ছবিতে, যে কাণ্ডে বা স্টেমে থাকে। এক একটা নোড যে হয় বা পর্ব যে হয়, সেই নোড থেকে বাট তৈরি হয়। তো সেই বাটটা যখন যেখান থেকে হওয়ার, মানে স্টেম থেকে হওয়ার, সেখান থেকে না হয়ে হঠাৎ করে এরকম পাতার মধ্য থেকে হয়েছে, তো তোমাকে তো তার নাম অস্থানিক দিতেই হবে, অ্যাডভেন্টিশিয়াস দিতেই হবে, কারণ আমরা জানি অস্থানিক মানে যেটা স্থানচ্যুত হয়েছে। তো এই যে বাটটা, যেটা কিনা হওয়ার কথা ছিল স্টেমে, তা না হয়ে যখন পাতায় হয়েছে, ডেফিনেটলি সেটা অ্যাডভেন্টিশিয়াস বাট বা অস্থানিক বাট। এবার তার থেকে তোমার এরকম একটা নতুন গাছের কিন্তু জন্ম হচ্ছে। ঠিক আছে, তো এটা দেখো বলেছে যে অ্যাডভেন্টিশিয়াস বার্ডস অ্যারাইজ ফ্রম দ্য নচেস। নচেস মানে হচ্ছে এই যে ধারগুলো, প্রেজেন্ট অ্যাট মার্জিনস অফ লিভস অফ ব্রায়োফাইলাম। ব্রায়োফাইলাম হলো
পাথরকুচি গাছের ইংরেজি নাম। তো পাথরকুচি পাতার পত্র কিনারায় উপস্থিত খাঁজগুলো থেকে অস্থানিক মুকুল উৎপন্ন হয়। বোঝা গেল? তো আরেকটা এক্সাম্পল রয়েছে হলো তোমার ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন বোঝার আগে আমরা বুঝবো এই যে এতগুলো আমরা অঙ্গজ জনন দেখলাম, এগুলো গাছের সবই অঙ্গজ জনন। একটা প্রশ্ন ওখানে করেছিল যেটা বললাম পরে বলবো। এবার এই প্রশ্নটা আমরা আসি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন কি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন? এই অঙ্গজ জনন কি অযৌন জনন? ওয়াই ডু ইউ সে সো? তোমরা কেন এরকম মনে করো? তো ডেফিনেটলি vegetative reproduction is a type of asexual reproduction। কিন্তু কেন? তার কারণ ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন করতেও একটা মাত্র পেরেন্ট দরকার হচ্ছিল, একটাই মা ছিল, একটাই গাছ। আর এখানে কোনো রকমের গ্যামেট বা জনন কোষের ফিউশন বা মিলন আমরা দেখিনি। এগ স্পার্মের বা শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়নি। তার মানে ডেফিনেটলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের যে মূল দুটো বৈশিষ্ট্য, সেই দুটো বৈশিষ্ট্যকে কভার করছে। তাহলে তো অবশ্যই এটা এক রকমের অঙ্গজ জনন, এক রকমের অযৌন জনন। আর বলেছে ইজ দ্য টার্ম ক্লোন অ্যাপ্লিকেবল টু দ্য অফস্প্রিং ফর্মড বাই ভেজিটেটিভ রিপ্রোডাকশন? অঙ্গজ জননের মাধ্যমে সৃষ্ট অপত্য জীবদের ক্ষেত্রে ক্লোন পরিভাষাটা প্রযোজ্য হয় কি? ইয়েস, হ্যাঁ হয়। কারণ ক্লোন মানে আমরা কি পড়েছি? ক্লোন মানে আমরা দেখেছি যে যারা জেনেটিক্যালি এবং মরফোলজিক্যালি মানে দেখতেও আবার জিনগতভাবেও একরকম সদৃশ। তো যে মা গাছটা ছিল তার থেকে যে বাচ্চা গাছগুলো তৈরি হলো তাদের কোনো তফাৎ তুমি পাবে না। প্লাস যে বাচ্চা গাছগুলো হলো প্রত্যেকটা গাছ একদম সেম দেখতে, কোনো তফাৎ নেই। কেন? কারণ এখানে তো একটা গাছ থেকেই তৈরি হয়েছে, আর এখানে তো কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটেনি, দুটো বাবা মার মিলন ঘটেনি। তাহলে আর ডিফারেন্সটা আসবে কোত্থেকে? এদের তো বডি সেল যেটা দেহ কোষ থেকেই নতুন গাছের তৈরি হয়েছে। তাহলে অবশ্যই এদেরকে আমরা ক্লোন বলতে পারি, কারণ এরা একেবারে একরকম দেখতে এবং জেনেটিক্যালিও এরা একেবারে একরকম। হলো। এবার ফ্র্যাগমেন্টেশনটা একটু বলে দিই, যেটা এখানে লেখা রয়েছে। ফ্র্যাগমেন্টেশনের ব্যাপারে লেখা রয়েছে, দেখো, সিন্স দ্য ফর্মেশন অফ দিস স্ট্রাকচার্স ডাজ নট ইনভলভ টু প্যারেন্টস, দ্য প্রসেস ইনভলভড ইজ আসেক্সুয়াল। যেহেতু এই গঠনগুলো সৃষ্টির জন্য দুটি জনিত্রী জীবের অংশগ্রহণের প্রয়োজন হয় না, তাই অবশ্যই এই প্রক্রিয়াটা অযৌন জনন প্রক্রিয়া। In some organisms, if the body breaks into distinct pieces, each fragment grows into an adult capable of producing offspring. Example হলো হাইড্রা। কিছু জীবের ক্ষেত্রে যদি জীবদেহটি ভেঙে গিয়ে সুস্পষ্ট খণ্ডকে পরিণত হয়, প্রতিটি খণ্ডক তবে বৃদ্ধি পেয়ে অপত্য জীব সৃষ্টিতে সক্ষম পূর্ণাঙ্গ জীবে পরিণত হবে, উদাহরণ হাইড্রা। This is also a mode of asexual reproduction called fragmentation. এই প্রক্রিয়াটি অযৌন জননের একটি ধরন এবং এটি ফ্র্যাগমেন্টেশন বলে। তুমি ভাবছো যে কি সব বলছে ম্যাডাম, এগুলো খায় না, মাথায় মাকে, কিছুই বুঝতে পারছি না। তো এটা তুমি বুঝতে পারবে, হাইড্রায় কি হয় সেটা তুমি বুঝতে পারবে। আমি একটা ছবি এঁকে দেখবো, দেখো, এটা একটা হাইড্রা। এ কলা গাছ ভেবো না, হ্যাঁ প্লিজ কেউ। এটা একটা হাইড্রা, বাবা লিখে দিই, নয়তো আবার কলা গাছ ভাবতে পারো। এগুলো হাইড্রা টেন্টাকলস, সুর। এবার হাইড্রাটাকে তুমি মাঝখান দিয়ে কেটে দাও। তোমার খুব রাগ হয়েছে কারুর ওপর, তুমি কি করবে? হাইড্রার ওপরে গিয়ে রাগ মেটাচ্ছ। হাইড্রাটাকে জাস্ট দুটুকরো করে কেটে দিলে। দুটুকরো করে কেটে দিলে কি হবে? এই যে মুন্ডুর পার্টটা সেটা আলাদা হয়ে গেল, আর এই লেজের পার্টটা আলাদা হয়ে গেল। তো একে কি বলে? দুটো আলাদা আলাদা খণ্ড তৈরি হলো, ফ্র্যাগমেন্ট তৈরি হলো। একে বলে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন বাংলায় বলে খণ্ডী ভবন। তো তুমি ভাবলে বেশ মজা, আমি রাগটা মেটালাম হাইড্রার ওপর, হাইড্রাটা তো মরে গেল, ঘোড়ার ডিম হলো। এই যে দুটো পার্ট, এই পার্টটার থেকে লেজ গজাবে, মানে কি এই পার্টটার থেকেও তৈরি হবে নতুন একটা গাছ।
ঠিক আছে, তাহলে একটা অ্যাডাল্ট হাইড্রা হয়ে যাবে। এবং এই যে ছোট্ট একটা টুনি বার্ড, এও নতুন একটা হাইড্রা তৈরি করতে পারবে, কারণ এরও মুন্ডুটা গজিয়ে যাবে। একজনের লেজ গজালো, একজনের মুন্ডু গজালো, কিন্তু আলটিমেটলি দুজনেই অ্যাডাল্ট হাইড্রা তৈরি করলো। তার মানে তুমি একটা হাইড্রাকে রাগের চোটে ভেঙে দিয়েছিলে, দুটো খণ্ড তৈরি করেছিলে, ফ্র্যাগমেন্ট করে দিয়েছিলে, সেই খণ্ডগুলো বা ফ্র্যাগমেন্টগুলো কিন্তু বড় হয়ে নতুন হাইড্রা তৈরি করেছে। তাহলে এটাও এক রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কত রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় দেখলে। ওকে, নেক্সট কি বলেছে, এগুলো আমরা সব পড়ে ফেলেছি। নেক্সট বলেছে, so it is interesting to note that asexual reproduction is the common method of reproduction in organisms that have a already simple organization like algae and fungi, and that they shift to sexual method of reproduction just before the onset of adverse condition. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইসব লাইন আমরা পাত্তা দিই না, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপেক্ষাকৃত সরল দেহ সংগঠন বিশিষ্ট সজীব বস্তুতে অযৌন জনন হলো জনন কার্য সম্পাদন করার একটি সাধারণ পদ্ধতি। উদাহরণস্বরূপ, প্রতিকূল পরিবেশে শুরু হওয়ার ঠিক পূর্বে শৈবাল এবং ছত্রাকের মতন জীব যৌন জনন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে। প্রতিকূল পরিবেশ চলাকালীন সময়ে যৌন জনন কিভাবে এই সমস্ত জীবদের বেঁচে থাকতে সাহায্য করে তা খুঁজে বার কর। এখানে পয়েন্টটা হলো এটা যে এই ধরনের অ্যালগি বা ফাঙ্গাস, তাদের ক্ষেত্রে তুমি দেখবে এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, কিন্তু যখনই পরিবেশ প্রতিকূল হতে থাকে, খুব একটা সুবিধার অবস্থা নেই, তখন কিন্তু এরা শিফট করে যায় সেক্সুয়াল রিপ্রোডাকশনে। আসল কথা, অ্যালগি আর ফাঙ্গাস দুজনের ক্ষেত্রেই, আমি একটু লিখে দিই, এদের দুজনের ক্ষেত্রেই কিন্তু সেক্সুয়াল, আসেক্সুয়াল, যৌন অযৌন দু ধরনের রিপ্রোডাকশনই হয়। তো কেন, কখন এদের যৌন হবে, কখন অযৌন হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? এক নম্বর তো ডেফিনেটলি তুমি বলো যে যদি পার্টনার না পায় তাহলে ম্যাম অ্যাসেক্সুয়াল হবে, কিন্তু আসল বক্তব্য হলো এটা যে যখন পরিবেশ খুব প্রতিকূল তখন কিন্তু ওরা ফেভার করবে, চেষ্টা করবে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে বা যৌন জনন করতে। যখন পরিবেশ খুব অনুকূল, খুব ভালো একটা অবস্থা রয়েছে, খাবার দাবার প্রচুর, ওয়েদার ভালো, কোনো চাপ নেই লাইফে, তখন ওরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। কিন্তু কেন? তার কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা জানি যে পিতা মাতার মিলন হয়, তাহলে যৌন জননে তোমার এদের যে মেল আর ফিমেল গ্যামেট, পুং জননকোষ, স্ত্রী জননকোষের মিলন হয়, তো সেই মিলনের ফলে কি হয় যে নতুন প্লান্টটা তৈরি হয় বা নতুন ফাঙ্গাসটা তৈরি হয়, তার মধ্যে তুমি পাবে অনেক ভ্যারাইটি, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার পরে কিন্তু ভ্যারাইটি তৈরি হয়। যেমন ধরো তোমার বাবা একরকম দেখতে, তোমার মা একরকম দেখতে, তুমি হয়েছো আর এক অবতার। তার মানে কি, তুমি কি একদম তোমার বাবার মতন দেখতে, একদম তোমার মায়ের মতন দেখতে, বা একদম তোমার স্বভাবগুলো তাদের মতন, তা তো না, তোমার মধ্যে ভ্যারাইটি তো রয়েছে। তো সেটা কি করে সম্ভব হয়েছে? তার কারণ বাবা মায়ের দুজনের মিলনের ফলে তুমি তৈরি হয়েছো। তার মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন আনে আমাদের ভ্যারাইটি। কি করে আনে, মিওসিস কিভাবে হেল্প করে এই ভ্যারাইটি আনতে, সেটা তো আমরা পরে পড়বো, অন্য চ্যাপ্টারে পড়বো আমরা সেল ডিভিশনে গিয়ে। আপাতত আমরা এটুকু জানবো সেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের মধ্যে ভ্যারাইটি আনে। তো যখন পরিবেশ প্রতিকূল আছে, খুব একটা সুবিধার পরিবেশ নেই, তখন কিন্তু ওদের মধ্যে ভ্যারাইটি আনতে হবে, তবেই তো অ্যাডাপ্টেশন হবে, তাই না? ভ্যারাইটি আনবে তবে তো ও কঠিন পরিস্থিতিতে জীবন কাটাতে পারবে, তাই কি না? তবে তো ও সহ্য করতে পারবে, লড়তে পারবে সব কিছু। তাই জন্য তখন ওরা ফেভার করবে সেক্সুয়াল রিপ্রোডাকশন। যখন সব কিছু ভালো আছে, সুবিধাজনক আছে, তখন তো ভ্যারাইটি আনার দরকার নেই, মা যেমন ছিল ছাও তেমন হয়েই দিব্যি বেঁচে থাকতে পারবে পরিবেশে, তখন কিন্তু ওরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন ফেভার করবে। ঠিক আছে? আচ্ছা, asexual or vegetative as well as sexual modes of reproduction are exhibited by the higher plants, যেটা আমি তোমাদের অনেকক্ষণ আগে বলছিলাম যে হায়ার প্লান্টেরও কিন্তু asexual reproduction হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। তার জন্য এই কথাটা বলা ঠিক না যে শুধুমাত্র সরল জীবদের, সেটা
অ্যালগি বা ফাঙ্গাস এদেরই একমাত্র আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এই কথাটা বলা কিন্তু ঠিক না। আমি প্রথমেই আজকে লেকচারের শুরুতেই যেটা বলেছিলাম যে উচ্চ শ্রেণীর উদ্ভিদরা অযৌন এবং যৌন দুই পদ্ধতিতেই জনন কার্য সম্পন্ন করে। আর যৌন তো বটেই, কারণ আমরা জানি যে প্লান্টে ফুল থাকে, ফ্লাওয়ার কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, যেটা আমরা পরে পড়বো। আর অ্যানিমেলে কি হয়? অ্যানিমেলে কিন্তু তুমি জেনারেলি কোনো রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখবে না, সেক্ষেত্রে শুধুমাত্র সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন দেখা যায়। বেশিরভাগ প্রাণীরাই কেবলমাত্র যৌন জনন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে। একটা দুটো এক্সেপশনস রয়েছে, যেটা আমরা পার্থেনোজেনেসিসে দেখেছি যে মৌমাছির ক্ষেত্রে কি হয়, পুরুষ মৌমাছি তৈরি হয় আনফার্টিলাইজড এগ থেকে, তো সেটা ডেফিনেটলি এক রকমের অযৌন জনন। কিন্তু ইন জেনারেল আমরা জানি যে প্রাণীদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন খুব একটা দেখা যায় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননই দেখা যায়। আর কি আছে কিছু স্লাইড? আর কিছু স্লাইড নেই। তাহলে আজকে আমরা এই অবধিই পড়ি, অনেকটা বললাম আজকে আমরা। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে তো বলো যে উপকার হচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা, সব কিছু জলের মতন পরিষ্কার হচ্ছে কিনা। আচ্ছা, আর যদি তোমার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যদি না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের অনেক 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 কিছু আসতে চলেছে চ্যানেলে। আর যদি তুমি আমার কাছে পার্সোনালি আমার অনলাইন কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাও বায়োলজির জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। আজকে তাহলে আসি, কালকে আমরা আসছি আবার নতুন লেকচার নিয়ে। বাই বাই।